আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কম্প্যাক্ট সিরিজের দুইটা বই আমার হাতে চলে আসছে। তো এই বইটায় আসলে কিভাবে করে কন্টেন্টগুলো গোছানো আছে এবং তোমরা যখন প্রিপারেশন নিবা তখন আসলে কিভাবে করে পড়বা সেই জিনিসটার একটা ছোট্ট গাইডলাইন ভিডিও এটা। তো চলো আমরা আগে বইয়ের ভিতরে দেখে নেই যে আসলে কিভাবে করে জিনিসপত্র গোছানো আছে এবং তোমরা যখন প্রিপারেশন নিবা তখন আসলে কিভাবে করে প্রস্তুতি নিবা। তো আমি আগে প্রথম পত্র দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছ বইটা বেশ মোটা, কারণ এখানে ফুল সিলেবাসের কন্টেন্ট কিন্তু আছে। তো চলো আমরা বইয়ের মধ্যে যাই। সো এইখানে দেখো, প্রথমে হচ্ছে চলো দেখে ফেলি আমাদের 1 নাম্বার চ্যাপ্টার, তো ছোট্ট চ্যাপ্টার, এটা দেখা লাভ নাই। আমরা চলো আগে ভেক্টর দিয়ে শুরু করি। সো খেয়াল করো, এটা আমাদের এবছরের একদম নতুন একটা এডিশন, যে আমরা প্রত্যেকটা টপিক, যেই টপিকগুলো থেকে আসলে ভেক্টরে প্রশ্ন আসে, মোটামুটি পুরা ভেক্টর টপিকটাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টপিকে মোটা দাগে ভাগ করা হয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের টপিকের যে গুরুত্বগুলা, সেগুলো আসলে স্টারের উপরে ভিত্তি করে তোমরা বুঝতে পারবা যে আসলে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। সো যখন একদম ফাইনাল রিভিশনটা আসবে, যখন একদম ধরো ফাইনাল রিভিশন দিবা, ওই সময় কিন্তু একটা আইডিয়া পাবা যে আসলে কোন টপিকটা আগে দেখা লাগবে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই তো আমরা নর্মালি আগে দেখি, তাই না? তো এই জিনিসটা আইডিয়া পাওয়ার জন্য কিন্তু আগে এটা গুরুত্বপূর্ণ যে যেই স্টারগুলো তুমি দেখতে পারতেছো, যেগুলো স্টার বেশি, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এগুলো বেশিরভাগ বোর্ডে কিন্তু, মানে বোর্ডে সবচেয়ে বেশিবার কিন্তু এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসছে। আচ্ছা, এখন মনে করো যে তুমি যে কোনো একটা টপিক পড়লা, সো পড়ার পরে ওই টপিক রিলেটেড তুমি চাচ্ছ ডেডিকেটেড সিকিউ প্র্যাকটিস করতে। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রবলেমগুলো খুঁজে পাবা কিভাবে? সো তার জন্য দেখো, আমরা এবছর যেটা করছি, এই যে বইয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর সমূহ তুমি দেখো বাছাইকৃত সিকিউ, এই লব্ধি ভেক্টরের টপিক থেকে দেখবা 28 নাম্বার, আমাদের এই বইতে যে 28 নাম্বার সিকিউ প্রবলেম আছে, তার গ নাম্বারে লব্ধি ভেক্টর রিলেটেড প্রশ্ন, ঘ নাম্বারে হচ্ছে, মানে ঘ নাম্বার প্রশ্ন আছে 28 আর 29-এর মধ্যে। নদী নৌকা সংক্রান্ত প্রশ্ন দেখো গ নাম্বারে আছে 6 নাম্বার 10 নাম্বার। চলো আমরা একটু চেক করে আসি। এই যে ডট গুণ ক্রস গুণ, এটা নাকি বলছে যে 7 নাম্বার প্রশ্নে, 11 নাম্বার প্রশ্নে, 12 নাম্বার প্রশ্নে হচ্ছে গ নাম্বার প্রশ্ন আছে এই ডট গুণ ক্রস গুণ রিলেটেড। তো চলো আমরা আগে একটু দেখে আসি তো 7 নাম্বার প্রশ্ন আসলে কই। এই দেখো 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্নের গ, এই যে খেয়াল করো, এখানে কিন্তু বলছে পি এবং ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। সো এইখানে কিন্তু আমাদের দেখো, এই যে গ নাম্বার প্রশ্নটা, এটা হচ্ছে ডট গুণ ক্রস গুণ রিলেটেড। চলো আরেকটা দেখে ফেলি, যে 11 নাম্বার প্রশ্ন, কই 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 11 আছে কই, এই যে এই 11 নাম্বার প্রশ্ন দেখো, এখানে বলতেছে দুইটা ভেক্টর ভি এবং ইউ পরস্পর লম্ব। সো এই দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা আননোন দেওয়া আছে এক্স, বলছে এক্স এর মান কত বের করো। সো এই যে ডট গুণ করে, ডট গুণ ফল 0 হিসাব করে আমরা কিন্তু এক্স এর মান বের করে ফেলতে পারবো। সো এখানে এই টপিকটা শেষ করার পরে টপিক রিলেটেড যে সমস্ত সিকিউ প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু এইখানে আছে। এবং প্র্যাকটিস অংশ, যেটা প্র্যাকটিস সিকিউ কোনটা, দেখো এগুলার কিন্তু সলভ সরাসরি আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। যেগুলা বাছাইকৃত যে সিকিউগুলো আছে, এগুলার সলিউশন সরাসরি তুমি এই বইয়ের মধ্যেই পাবা। আর আমরা যেগুলা প্র্যাকটিস সিকিউ আছে, এই প্র্যাকটিস সিকিউগুলার আসলে এগুলা কোন অংশ, এই ব্যাপারে আসতেছি, একটু পরেই আসতেছি, চিন্তা করো না। দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের মোটামুটি দেখা গেছে ভেক্টর অধ্যায় থেকে 25 সালে আসছে 4টা প্রশ্ন এই অধ্যায়টা থেকে। রাজশাহী বোর্ডে 4টা। তো তুমি যেই বোর্ডে, সেই বোর্ডে আসলে কেমন কেমন প্রশ্ন আসছে একটা আইডিয়া পেতে পারো। তারপরে ধরো আমাদের হচ্ছে এইগুলাতে তো সম্মিলিত বোর্ড ছিল 16, 17, 18 এই সময়গুলাতে। তো দেখো প্রত্যেক বছরই কিন্তু 2টা থেকে 4টা প্রশ্ন, আবার দেখো 21 সালে 6টা আসছিল, কারণ ওই সময় অনেক বেশি শর্ট সিলেবাস ছিল। তো মোটামুটি আশা করতে পারো যে এবছরও তোমাদের কিন্তু আসলে 4টা আসার সম্ভাবনা একটু কম, কারণ এবছর যেহেতু ফুল সিলেবাস, তাহলে 4টা নাও কিন্তু আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, আমাদের অনেক সময় প্রশ্ন দেখে মনে হয় না যে আমরা একটা টপিক যখন পড়ছি তখন ওই টপিকের কিছু দেখা যায় খুব দ্রুত রিভিশন দেওয়ার জন্য আমাদের কিছু নোট রাখা লাগে। তো অনেকের তো নোট গোছানো আছে, যাদের নোট গোছানো আছে তারা ওই নোটগুলাই দেখবা, কিন্তু যাদের গোছানো নাই, কিন্তু চাও যে পরীক্ষার আগের রাত্রে একটু সূত্রগুলো এক পলক দেখে যেতে, বা কী কী কনসেপ্ট ছিল সেগুলো একটু একবার রিভাইজ করে যেতে, তাদের জন্য হচ্ছে তোমরা চাইলে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো এক পলকে দেখে যেতে পারো। এবং এখানে শুধুমাত্র সূত্র লেখা আছে এরকম না, তোমার এই সূত্রগুলো বোঝার জন্য যাবতীয় যে সমস্ত আসলে ছবিগুলো দরকার সেগুলোও কিন্তু দেওয়া আছে। এবং এগুলো এক পলক দেখলেই তোমার মাথায় পুরা, যদি চ্যাপ্টার পড়া থাকে তাহলে পুরা জিনিসপত্র কিন্তু মাথার মধ্যে চলে আসবে। এই যে নদী নৌকা রিলেটেড যে সমস্ত সূত্রগুলো কাজে লাগবে, সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া আছে। ভেক্টরের ক্যালকুলাস বিষয় হোক, আপেক্ষিক বেগ রিলেটেড যে সমস্ত সূত্রগুলো লাগবে সেগুলো কিন্তু সব দেওয়া আছে। সো এবার আসো, আমাদের এই যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাছাইকৃত যে সমস্ত সিকিউ, বাছাইকৃতগুলো সলভ করে দেওয়া আছে। এবং বরাবরের মতোই আমাদের এই
বইয়ের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে টেস্ট পেপারে যেমন আসলে অনেক অনেক প্রবলেম থাকে, সেখানে দেখা যায় এক পাশ থেকে আমি শুরু করলাম ঠিকই, 30টা সিকিউ সলভ করার পরে আমি আসলে ধৈর্য হারাই ফেলছি, আর হয়তো সলভ করে যেতে পারি না। কিন্তু 30টা যে সলভ করছি, সেই 30টার মধ্যে দেখা যায় কি একই টাইপের প্রবলেম খুব রিপিটেটিভ আসতে থাকে, বারবার আসতে থাকে। কিন্তু অনেক প্রবলেম থাকে যেগুলো টাচ করাই হয় না, ওগুলো আবার শেষের দিকে থাকে। সো দেখা যায় হয়তো একটা বইয়ের মধ্যে ভেক্টর অধ্যায়ে টোটাল 80টা সিকিউ আছে, কিন্তু আমি 30টার বেশি আসলে নিজে নিজে সলভ করতে গেলে শেষ করতে পারতেছি না। তো এই কারণে দেখো আমরা যে কাজটা করছি, রিপিটেটিভ প্রবলেমগুলো বাদ দিছি। আমরা এটা বাদ দিছি কিভাবে? এই যে গ নাম্বার প্রশ্ন দেখো, ভেক্টর বি বরাবর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। দেখো ভাই, এই টাইপের প্রশ্ন যশোরে 25-এ, তারপর কুমিল্লা বোর্ড 25, ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, এতগুলা বোর্ডে কিন্তু জাস্ট এই টপিকটা থেকেই প্রশ্ন আসছে। এই যে অ্যানালাইসিসগুলো, এগুলো কিন্তু তোমার পড়াশোনাটা আরও অনেক বেশি সহজ করে ফেলবে। এই যে দেখো, নদী পার হওয়ার জন্য নৌকাটা যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা দিত, তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় লাগতো না বেশি সময় লাগতো? দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ 25, 24, 22, যতবার জাস্ট এই টাইপ থেকে প্রশ্ন আসছে সে সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে কি, তুমি যদি এখন নর্মাল একটা টেস্ট পেপার খুলে বসো, তাহলে দেখবা এই একই প্রশ্ন 24-এ সলভ করা, 25-এ সলভ করা, আবার 24, আবার 22, একই টাইপের প্রবলেম এতবার করে সলভ করা আছে। কিন্তু এই বইয়ের বিশেষত্ব এটাই যে তুমি এক টাইপ দেখে কিন্তু মোটামুটি তোমার এই যতবার আসছে সবগুলাই কিন্তু এই একটা প্রবলেম সলভ করার মাধ্যমে তোমার ডান হয়ে যাচ্ছে। সো এরকম করে আমাদের টপিকগুলো টোটাল তুমি দেখবা, মানে এই ভেক্টর অধ্যায়টা শেষ করার জন্য যে কয়টা সিকিউ দরকার একদম মানে খুবই গোছানোভাবে, এ দেখো যে কয়টা সিকিউ দরকার টোটাল আমাদের 37টা সিকিউ এখানে আছে। 37টা সিকিউ সুন্দর মতন সলভ করে দেওয়া আছে। কেউ যদি এই 37টা সিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করো, জাস্ট এই 37টা সিকিউ একদম বুঝে বুঝে খুব ভালোভাবে শেষ করো, তোমার আসলে বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে 100% প্রিপারেশন কমপ্লিট, সিকিউ রিলেটেড আর কি। সো খেয়াল করো, এখানে আসো আমাদের সৃজনশীল অংশে প্র্যাকটিসের যেটা আছে। সো প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেওয়া আছে, খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই যে প্রথম জোড়া দ্বিতীয় জোড়া আমাদের যে প্রশ্নগুলো দেওয়া, দেখো 1টা 2টা 3টা, এগুলোর কোনো উত্তর এই বইয়ের মধ্যে সরাসরি অ্যাড করা নাই। তুমি যেটা করবা, যে প্রশ্নগুলো পড়ার পরে দেখো উত্তরগুলো এখানে দেওয়া আছে, যদি মিলে গেল তাহলে তো ভেরি গুড। কিন্তু মনে করো কোনো একটা প্রশ্ন তুমি সলভ করতে 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 গিয়ে দেখলা এই যে ধরো 23 নাম্বার প্রশ্নটা, এই 23 নাম্বার প্রশ্নটার ঘ নাম্বার, বা এটা তো ইজি আছে, ধরো আমি যে কোনো একটা র্যান্ডম ধরি, এই যে মনে করো এটাও ইজি। 30 নাম্বার যে প্রশ্ন, এটা দেখো ঘ নাম্বার বলছে এমন একটা একক ভেক্টর বের করো যা এক্সের সমান্তরাল এবং পি এর সাথে লম্ব। এই যে উত্তরটা, মনে করো তুমি প্রশ্ন সলভ করতে গেলা, উত্তরটা মিললো না, তাহলে যদি উত্তর না মেলে তাহলে তখন বিপদ ভাই, কার কাছে যাব, কিভাবে সলভগুলো দেখবো? সো তোমাদের জন্য দেখো সলিউশন হচ্ছে যে ভাই দেখো, এই যে টোটাল আমরা তোমাদের নিজেদের বাসায় প্র্যাকটিস করার জন্য 35টা প্রবলেম এখানে দিছি, এই 35টা প্রবলেম সলিউশনগুলো কই পাবা? এখানে ছোট্ট একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করবা। সো যদি তুমি কিউআর কোড স্ক্যান করো, কিউআর কোড যদি স্ক্যান করো তাহলে তুমি দেখবা ঠিক এইরকম একটা বই পাচ্ছ। এই যে টোটাল আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো দেখো এখানে। এই যে প্রথম সিকিউটা কি ছিল তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। প্রথম সিকিউটা ছিল দেখো, এই যে আমাদের প্রথম জোড়া ভেক্টর দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে গ নাম্বার যে প্রশ্নটা, খেয়াল করো এখানে আমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যে, একটু জুম করি, এই দেখো প্র্যাকটিস প্রবলেমের মধ্যে প্রথম জোড়া ভেক্টর, এই যে এইটার উত্তরটা কিন্তু একদম সলভ সহ, দেখো সুন্দর মতন সলভ সহ এখানে করে দেওয়া আছে, ঘ নাম্বার প্রশ্নের সলভ সহ দেওয়া আছে। তো এরকম করে প্র্যাকটিস সিকিউয়ের যে অংশগুলো আছে চ্যাপ্টার ভিত্তিকভাবে কিন্তু এগুলা সব টাইপের যেগুলো প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলো তুমি চাইলে যদি কোনো কারণে বইয়ের উত্তর সাথে তোমার না মেলে বা তুমি বুঝতেছোই না এটা কেমনে করবা, তো সেটার কারণে পুরা সলভ কিন্তু এখানে ডেডিকেটেডলি দেওয়া আছে। সো এটাকে কিন্তু কাজে লাগাতে পারো, তবে আগে নিজে চেষ্টা করবা, তারপরে হচ্ছে এগুলা মিলাবা। এরপরে আসো ভাইয়া, সিকিউ তো দেখাইলেন, এবার এমসিকিউ এর জন্য কি করবো? কোনো টেনশন নাই। আচ্ছা, এমসিকিউ এর আগে ক খ একটু দেখে আসি। দেখো এখানে মোটামুটি 23টা ক দেওয়া আছে। এই যে 23টা যেটা দেওয়া আছে, এটা শুধুমাত্র কিন্তু ভেক্টরের শ্রেণীবিভাগ এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, জাস্ট এই টপিকটা থেকে যে সমস্ত এই ইয়াগুলা দেখা লাগবে, তোমার ক নাম্বার প্রশ্নগুলো দেখা লাগবে, সেগুলোর জন্য সেগুলো এই টপিকগুলো দেখে ফেললে আসলে মোটামুটি সবগুলাই কাভার হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কি, শোনো, তোমাদের এই যে ক খ প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে তোমরা কিভাবে পড়বে একটু বলি। তোমরা সবসময় করো কি, একটা সংজ্ঞা দেখছো, সংজ্ঞা দেখে একদম ঝুলে ঝুলে মুখস্থ করা শুরু করে দাও। এটা করা যাবে না। কি করতে হবে? প্রথমে আগে সংজ্ঞাটা পড়বা, পড়ে আগে বোঝার চেষ্টা করবা। সহজ বাংলা ভাষা ভাই, না বোঝার কিছু নাই, বুঝবা। সো বুঝার পরে এবার করবা কি, বইটা ঢেকে এবার নিজে একবার বলার চেষ্টা করবা বা নিজে কোথাও লেখার চেষ্টা করবা। তুমি দেখবা তুমি জিনিসটা জানো, তুমি পারো, কিন্তু লিখতে গেলে তুমি আসলে খেই হারাই ফেলতেছো, তুমি আসলে গুছায় সুন্দর মতন লিখতে পারতেছো না। সো গুছায় লিখতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমাদের আসলে রিডিং হ্যাবিট কম, আমরা আসলে বই কম পড়ি। সো বই কম পড়ার কারণে দেখা যায় নিজে যে গুছায় লিখতে যাব, বুঝি একটা জিনিস, কিন্তু নিজে গুছায় লিখতে যাব, এই গুছাইটা লিখতে পারি না। সো এইটার সলিউশন কি? সলিউশন হচ্ছে এখন টানা তুমি বই পড়তে পারো, এটা বেস্ট অপশন।
কিন্তু যদি এখন বই পড়ে মনে করো যে একদম লাইন বাই লাইন বই পড়ে কোথা থেকে প্রশ্ন আসে এটা খোঁজা তো টাফ। সো বইটা একবার রিডিং পড়ে যেতে পারলে বেস্ট। কিন্তু যদি মনে করো যে ভাই আমার সামনে টেস্ট পরীক্ষা আছে বা কলেজের পরীক্ষা আছে বা বোর্ড পরীক্ষা সামনে চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই যে বইয়ে যে ক নাম্বার প্রশ্নগুলো গুছাই দেওয়া আছে, এই প্রশ্নগুলো দেখো একদম টপিক ভিত্তিকভাবে যত টাইপের ক আসতে পারে, ভেক্টর যোগ বিয়োগ থেকে যত টাইপ, ডট গুণ ক্রস গুণ থেকে যত টাইপ ক আসতে পারে, সবগুলা ক কিন্তু এখানে সুন্দর মতন দেওয়া আছে। তুমি যদি এই কগুলো সব শেষ করে ফেলো, আশা করা যায় ইনশাল্লাহ এর বাইরে কোনো ক প্রশ্ন তোমার পরীক্ষার মধ্যে আসবে না। এবং তাহলে তুমি কি করবা, প্রথমে আগে একবার রিডিং পড়বা, বুঝবা, বোঝার পর এবার চোখ বন্ধ করে হোক বা তুমি কোথাও একটা জায়গায় নিজে নিজে লেখার চেষ্টা করবা। আচ্ছা স্বাধীন ভেক্টর কাকে বলে আছে দেখি, একটু লেখার চেষ্টা করি। লিখতে গেলে তুমি দেখবা যে তোমার লেখাটা গোছানো হচ্ছে না। এরপরে তোমার কাজ হচ্ছে বইটা আরেকবার রিডিং পড়া। ওই রিডিং পড়তে গেলে তুমি দেখবা যে কিছু কিছু কিওয়ার্ড তোমার মাথায় না থাকার কারণে তুমি আসলে শব্দ খুঁজে পাচ্ছিলে না এবং সেই কারণে গুছাই লিখতে পারছিলে না। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। টিচাররা যখন খাতা দেখেন তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো তোমার প্রশ্নের মধ্যে আছে কিনা এইটা খোঁজে। তো তোমার যদি প্রশ্নের অ্যান্সারের মধ্যে কিওয়ার্ডগুলো থাকে তাহলে দেখা যায় তুমি আসলে কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে সুন্দর করে নিজের ভাষায় আসলে লিখে ফেলতে পারতেছো। প্রত্যেকটা সংজ্ঞার দেখবে একটা কিওয়ার্ড টাইপের জিনিস থাকে যেটাই আসলে স্যাররা খোঁজে। যেমন ধরো আমি তোমাকে যদি যে কোনো একটা ইয়া দিই, ধরো যে কোনো একটা তোমাকে আমি এক্সাম্পল দিতে, যেমন ধরো আমাদেরকে বললো যে কোনো একটা র্যান্ডম নেই, ভেক্টর যোগে সামান্তরিক সূত্রটা লেখো। এখন দেখো যে দুইটা সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই যে একটা ভোকাবুলারি, এই যে সন্নিহিত বাহু কথাটা না, তুমি যখন নিজের ভাষায় লিখতে যাবা তখন না এই শব্দটাই তোমার মাথায় থাকবে না, যে সন্নিহিত বাহু, পাশাপাশি বাহু, এটাকে সন্নিহিত বাহু বলে, এই শব্দটাই তোমার মাথায় আসবে না। তো এই কিওয়ার্ডগুলো খোঁজার চেষ্টা করো যেগুলো তুমি আসলে যখন নিজে লিখতে যাচ্ছ তখন যেই ওয়ার্ডগুলো তোমার মিসিং হচ্ছে, ভুলে যাচ্ছ বা মাথায় আসতেছে না, সেই ওয়ার্ডগুলো দ্বিতীয়বার তৃতীয়বার যখন পড়তেছো তখন ওগুলোকে একটু মার্ক করে রাখার চেষ্টা করো। যে ভোকাবুলারিগুলোর দিকে তাকালে তোমার আসলে পুরা জিনিসটাই নিজের ভাষায় লিখতে পারবা। সো পুরাপুরি ঠাটা মুখস্থ করা দরকার নাই, জিনিসটাকে বুঝো, ভোকাবুলারিগুলোর দিকে একটু খেয়াল করো, কিওয়ার্ডগুলোর দিকে খেয়াল করো এবং তারপরে নিজের ভাষায় লেখো, তুমি দেখবা তাইলেই তোমার ক নাম্বার হয়ে গেছে। একই কথা হচ্ছে খ নাম্বারের জন্য প্রযোজ্য। সো এখানে দেখো যত টাইপের খ নাম্বার প্রশ্ন আছে, এই যে দেখো ভেক্টরের শ্রেণীবিভাগ এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তারপরে ভেক্টরের যোগ বিয়োগ বিভাজন, যত টাইপের খ নাম্বার প্রশ্ন আছে ভাই সবগুলা খ নাম্বার প্রশ্ন কিন্তু এখানে সুন্দর মতন দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে। এইবার এই যে খ নাম্বার প্রশ্ন, ডান ডানা ডান ডান। এইবার আসো আমাদের ডট গুণ ক্রস গুণ গেল, ডট গুণ ক্রস গুণ গেল। আচ্ছা এইবার আসো আমাদের এমসিকিউ। ভাই এমসিকিউ এখানে যত টাইপের প্রবলেম আছে তোমাকে আমি একটু দেখাই, টপিক ভিত্তিকভাবে এখানে টোটাল কয়টা এমসিকিউ আছে তোমাদের একটু দেখাই। তারও টোটাল এই বইয়ের এরকম ভাঁজ থাকলে আমার এরকম খুলতে খুব ভালো লাগে। আচ্ছা এই দেখো, সো এখানে আমাদের দেখো টোটাল এই ভেক্টর অধ্যায় থেকে 183টা মতন এমসিকিউ প্রবলেম আছে। হেন প্রবলেম নাই যা এই টপিকগুলার বাইরে। সো আমার কথা হচ্ছে একদম টপিকগুলা শেষ করবা, টপিক শেষ করে এই ইয়াগুলা এমসিকিউগুলা একেবারে ঝাঁঝরা করে ফেলবা। তো পুরো টপিক তুমি যদি দেখো যে একটা টপিকের সবগুলা তুমি আসলে সঠিকভাবে পারছো, তার মানে ওই টপিকটা তোমার ডান, ওইখান থেকে আর তোমার আটকানোর মতন কিচ্ছু নাই, তুমি একদম প্রিপারেশন সলিড 100। এইবার আসো, মনে করো 183টা তোমার শেষ, প্রবলেম ডান, 183টা দেখে ফেলছো। এইবার আসো নিজে প্র্যাকটিস করার জন্য, নিজে যাচাই করার জন্য এই 25টা প্রশ্ন তুমি একদম এই উত্তরপত্র ঢেকে নিজে একবার চেষ্টা করবে, কারণ এগুলো একদম মিক্সড প্রবলেম। সো পুরা ভেক্টরের উপরে এই 25টা এমসিকিউর একটা পরীক্ষা নিজে দিয়ে দিবা, এবং পরীক্ষা যদি দাও তাহলে অ্যাটলিস্ট একটা কনফিডেন্স পাবা যে না আমার ভেক্টর অধ্যায় ডান 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 ডান। একইভাবে ভাইয়া গতিবিদ্যা অধ্যায় বলো, তারপরে হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় বলো, কাজ শক্তি ক্ষমতা অধ্যায় বলো, মহাকর্ষ বলো, সো প্রত্যেকটা অধ্যায় কিন্তু ঠিক একইভাবে সাজানো আছে। ঠিক সেম কথা প্রযোজ্য হচ্ছে এই সেকেন্ড পেপার বইয়ের জন্য। সেকেন্ড পেপার বইতেও তোমরা জানো টোটাল আমাদের চ্যাপ্টার আছে কয়টা, 11টা টোটাল চ্যাপ্টার আছে, এবং এই 11টা চ্যাপ্টার ফুল সিলেবাসের কিন্তু আমাদের এখানে জিনিসপত্র সাজানো আছে একদম। এই দেখো তাপগতিবিদ্যা, এই যে প্রথমে যত টাইপের আমাদের কন্টেন্ট দরকার সেই সবগুলো এখানে সুন্দর মতন আগে রিভিশনের জন্য গোছানো আছে, তারপর বাছাইকৃত এমসিকিউ আছে, বাছাইকৃত সিকিউ আছে, তারপরে হচ্ছে প্র্যাকটিস সিকিউ
আছে, এই যে সৃজনশীল অংশ প্র্যাকটিসের জন্য আছে। সো এই প্র্যাকটিসগুলো নিজেরা করবা। তারপরে এখানে একইভাবে জ্ঞানমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলকের পরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং ফাইনালি হচ্ছে আমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্ন। এবং একদম ফাইনাল পেজে তুমি চলে যাবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার দুই পেপারেই আছে। একদম ফাইনালি তুমি যদি এই যে লাস্টের দেখো, এখানে একটা মডেল টেস্ট প্রশ্ন অ্যাড করা আছে। সো এই মডেল টেস্ট প্রশ্নটা একদম বোর্ড স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। সো তুমি কিন্তু চাইলে পুরো বইটা শেষ করার পরে এই বোর্ড স্ট্যান্ডার্ড একটা মডেল টেস্টও তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, বোর্ড স্ট্যান্ডার্ড একটা মডেল টেস্টও তুমি এখানে দিয়ে দিতে পারো এবং মডেল টেস্টের সমাধান দেখার জন্য কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবে। সো ভাইয়া, এই হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা বইয়ের কম্প্যাক্ট সিরিজের ফুল রিভিউ। সো তোমরা তোমাদের আসলে পড়াশোনাটাকে যাতে করে গোছাইতে বেশি টাইম না লাগে, গোছানোর কাজটা আমরা তোমাকে করে দিছি। এখন তোমার কাজ হচ্ছে তোমার যে সময়টুকু আছে এটাকে 100% ইউটিলাইজ করে যাতে করে তুমি প্রস্তুতিটা 100 করতে পারো এবং রেজাল্টেও সেটার রিফ্লেকশন আমরা পাই। সো সেই দোয়াই রইল, ইনশাল্লাহ সবার প্রস্তুতি ভালো হবে, পরীক্ষাও ভালো হবে ইনশাল্লাহ। সো এই যে বইগুলো গোছায় দেওয়া হয়েছে একদম সবগুলা প্রশ্ন ঝাঁঝরা করে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে, আবার ইনশাল্লাহ এরকম গাইডলাইন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।